তারপর যখন আমি আপনার প্রেমে পড়লাম ভেবেছিলাম এবার সব বসন্তের মতো সুন্দর হবে। করেছিলেনও সুন্দর, জীবনটা রূপকথার মতো হয়ে উঠেছিল আপনার ভালোবাসায়। ভেবেছিলাম দুজনে মিলে বাকি জীবন সাজাবো, কিন্তু আপনি ভালোবাসলেন না আমায়। বসন্তের পরপরই এলো বর্ষা। চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে আবারও বলল, তারপরেও আমি আপনাকে ভালোবেসে যাব বারবার। যদি আপনার ভালোবাসা নাও পাই, তবু এই বর্ষার বৃষ্টি দিয়ে কেটে দেব শত শত দিন, শুধু আপনাকে মনে রেখে। আমার এই মনে শুধু একজন পুরুষেই অস্তিত্ব থাকবে, সে হলো শুধুমাত্র আপনি। তবে জীবনে আর জায়গা হবে না আপনার। মেঘ জানে না তার হৃদয় বিদারক প্রতিটি শব্দ কেউ একজন আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনছে। সেই কারো চোখেও টলমল করছে অশ্রু। পিহু বসে আছে মোবাইল হাতে নিয়ে, অনেক বড় একটা মেসেজ টাইপ করছিল, আবার কেটে দিয়েছে। তারপর ছোট্ট একটা মেসেজ সেন্ড করে। আপনাদের ছেলের জাতি এমন, শুধু কষ্ট দিতে জানে। ভালোবাসার কোনো মূল্য নেই আপনাদের কাছে। আপনারা পাষাণ, গন্ডারের চামড়া দিয়ে মন ঢেকে রেখেছেন, তাই হয়তো আমাদের কষ্ট চোখে পড়ে না। মেসেজ সেন্ড করে সে ব্লক মেরে দেয়। এদিকে যাকে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজ আসার সাথে সাথেই ওপেন করে, লেখাটা পড়ে দীর্ঘশ্বাস ছাড়ে। অন্যদিকে বুকা, তোকে না বলেছি ভালো করে খোঁজ নিয়ে কাজ করতে? উদয় আমার এতটা সময় নষ্ট করলি। সরি ভাই, আর এমন হবে না। এই ছেলে এমন নাটক করবে কে জানতো। আমি তো ভেবেছিলাম মেঘকেই ভালোবাসে। মেঘকে ভালোবাসলে এভাবে সবার সামনে ছাড়তো নাকি, তাও আবার মিডিয়ার সামনে। তোকে দিয়ে কোনো কাজ হয় না, তোকে বাছাই রাখা ভুল হয়েছে। তোকে একটা ব্যবস্থা করতেই হবে। কলের অপর প্রান্তের কথা শুনে লোকটি আত্মা কেঁপে ওঠে, ভয়ে ভয়ে বলে, না না ভাই, এমন করবেন না। আরেকটা শেষ সুযোগ দিন প্লিজ। এত করে যখন বলছিস, যা দিলাম, তবে মনে রাখিস এটাই শেষ সুযোগ। মাঝরাতে মেঘের চোখে ঘুম নেই, ভীষণ অস্থির লাগছে। এদিক ওদিক করছে, আর পারছে না, তার একটু শান্তি দরকার। হঠাৎ উঠে বসে, ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুদ্রের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা লাগানো নাকি খোলা দেখতে হালকা ধাক্কা দিতেই খুলে যায়। ড্রিম লাইটের আলোয় দেখা যায় রুদ্র বিছানায় শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। মেঘ আস্তে করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। গুটিসুটি পায়ে এগোয়। কিছুটা যেতেই রুদ্রের ঘুমন্ত মুখটা ভেসে ওঠে। কি স্নিগ্ধ, কি মায়া লাগছে। এই ছেলেটির মাঝেই তো ডুবে গেছে সে। সব কিছুর পরেও তার কাছেই ছুটে আসতে চায় এই অবাধ্য মন। এত কষ্ট দিচ্ছে, তাও তাকে ঘৃণা করতে পারছে না। মেঘ আস্তে ধীরে বিছানায় উঠে রুদ্রের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মুহূর্তেই রুদ্র তাকে জড়িয়ে নেয়। চমকে মাথা তুলে তাকায় মেঘ। রুদ্র কি জেগে আছে? কিন্তু না, চোখ বন্ধ। হয়তো ঘুমের ঘোরেই ধরেছে। মেঘের ভেতরে থেকে এক দীর্ঘশ্বাস বের হয়। তবে ভালোই লাগছে, তার যেন এখন একটু শান্তি লাগছে। কিন্তু এই ভেবেই কান্না আসছে যে এই বুকটা আর তার একান্ত নেই। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখতে চাইলেও পারে না। রুদ্রের বুকেই ফুঁপিয়ে ওঠে। কান্নার সাথে সাথে শরীর কেঁপে উঠছে বারবার, যা অন্য এক বুকের ভেতরে কম্পন তুলছে। এভাবেই কেটে যায় বাকি রাত। ফজরের আজান পড়ছে, তবুও মেঘের চোখে ঘুম নামে না। সাবধানে আস্তে ধীরে উঠে বসে যেন রুদ্র টের না পায়। তারপরে চলে যায় নিজের রুমে, অজু করে বসে পড়ে জায়নামাজে। কেন করলেন এমনটা আমার সাথে? সকাল সকাল ঘর থেকে বের হতেই মেঘের মুখোমুখি পড়ে রুদ্র। চোখ মুখ ফোলা ফোলা, হয়তো সারা রাত ঘুমায়নি, চোখের নিচে কালি পড়েছে। প্রশ্ন শুনে থেমে যায় রুদ্র, কাট কাট গলায় বলে, Because you deserve it. বলেই হাঁটা ধরল। পেছন থেকে মেঘের কান্না মেশা গলায় ভেসে আসে কিছু কঠিন কথা। অভিশাপ, অভিশাপ লাগবে, আলাদা করে দিতে হবে না। আমার চোখের প্রতিটা ফোঁটা পানি থেকেই লাগবে। ধ্বংস হয়ে যাবেন আপনি। আমাকে কষ্ট দিয়ে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। প্রতিটি শব্দ রুদ্রকে নাড়িয়ে তুলছে। এতটা ঘৃণা জন্মেছে তার প্রতি, সেদিন সারাদিন কেটে যায়। মেঘ নিজের ঘরেই থাকে। খাওয়ার সময় শুধু একবার পিহু জোর করে নিয়ে গিয়েছিল, তারপর আবার রুমে ঢুকে আর বের হয়নি। সন্ধ্যার দিকে রুদ্র বাসায় ফেরে। গাড়ি পার করতে করতে হঠাৎ নজর যায় ছাদের দিকে। সাইডে কেউ বসে আছে। ভালো করে দেখতেই লম্বা চুল ঝুলতে দেখা যায়। সাইডে সহজে বুঝে যায় এটা মেঘ ছাড়ার কেউ নয়। ভরকে যায়, সে কি উল্টাপাল্টা কিছু করতে চাইছে? এই ভাবতেই বুকের ভেতরে ভয় জমে ওঠে। ছুটে যায় ছাদে, কর্নারে গিয়ে একটানে টেনে নামিয়ে বলে, স্টুপিড, কি করতে যাচ্ছিলে? মেঘ নীরব চোখে তাকায় রুদ্রের দিকে, তারপর নিজে থেকেই হাত ছাড়িয়ে মুচকি হেসে বলে, বাবা,
আমাকে নিয়েও চিন্তা করেন? চিন্তা নেই, মরতে আসিনি, এমনি খোলা আকাশের নিচে একা কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে করলো। রুদ্র গম্ভীর গলায় বলে। তোমার চিন্তা নেই, তোমার কিছু হলে আমাদের ঝামেলা বইতে হতো তাই। বলেই নেমে যায় ছাদ থেকে। আর মেঘ দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। কেটে যায় আরও 3 দিন। এই 3 দিনে রুদ্র মেঘের আর কোনো কথা হয়নি। মেঘ একেবারেই চুপসে গেছে, রোদের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যা হয়েছে তার ভাগ্যে ছিল ভেবে মেনে নিয়েছে হয়তো। কারোর সাথে হ্যাঁ না ছাড়া কথাই বলে না, সারাক্ষণ একা বসে থাকে। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে প্রায়। বাড়ির সবাই মিলে তাকে স্বাভাবিক করতে চেষ্টা চালিয়েই যাচ্ছে। হাসি খুশি মেয়েটার এই অবস্থা কেউই মানতে পারছে না। সন্ধ্যা থেকে পিহু জোর করে টেনে নিয়ে আসে ড্রয়িং রুমে, সবাই মিলে হরর ফিল্ম দেখবে বলে। বাড়ির পুরুষেরা তখন বাইরে। টিভি অন করতে খবরের চ্যানেলে ভেসে ওঠে। কর্তারা হয়তো আগেই দেখেছিল। চ্যানেল পাল্টানোর আগেই স্ক্রিনে এক ছবি ভেসে ওঠে, রুদ্র আর সাফা হাত ধরে দাঁড়িয়ে। অন্য পাশে মেঘ, হেডলাইনে লেখা বউকে ছেড়ে দিয়ে প্রেমিকাকে আপন করলেন রুদ্র চৌধুরী। মেঘ অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। সবাই হকচকিয়ে মেঘের দিকে তাকায়। দ্রুত চ্যানেল পাল্টে ফিল্ম আনে। সবাই ডুবে যায় সিনেমায়। এক মেয়ে খালি ঘরে হাঁটছে, অদ্ভুত শব্দে সামনে এগোচ্ছে। একের পর এক ছায়া দ্রুত পাশ দিয়ে সরে যাচ্ছে। সবার বুক ধরফর, এই বুঝি ভূত এসে পড়বে। ঠিক সেই উত্তেজনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সবাই ভয়ে চেঁচিয়ে ওঠে। এমন মুহূর্তে কলিং বেলের শব্দ যেন কোনো হরর মুভির ভৌতিক সাউন্ডের থেকেও ভয়ঙ্কর লাগলো। বাড়ি থেকে বারবার বেল চাপা শুরু হয়। মেঘ উঠে গিয়ে দরজা খোলে। ভেতরে ঢুকে রুদ্র, হন্তদন্ত হয়ে। কি হয়েছে? রুদ্রকে দেখে পিহু বিরক্ত হয়ে বলে। ধুর ভাইয়া, ভয় পাইয়া দিলে। রুদ্রের সাথে সাফাও ঠোকে। সাফাকে দেখে মেঘ শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। বাকিরাও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। রুদ্র সবার চোখ বুঝে নিয়ে পড়ে। পিহু, তোরা রেডি হয়ে নে, মার্কেটে যাব। পিহু ভ্রু কুচকে জিজ্ঞেস করে। কেন? বিয়ের মার্কেট করতে। বিয়ে মানে? হ্যাঁ, আমার বিয়ে এই শুক্রবারই। সিদ্দিকা বেগম চমকে উঠে বলেন। রুদ্র, কি বলছিস এসব? যা শুনেছো তাই, এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। বলেই রুদ্র ঘরে চলে যায়। মেঘ একইভাবে দাঁড়িয়ে, তার কোনো হেলদোল নেই। সাফা এগিয়ে গিয়ে সিদ্দিকা বেগমকে সালাম করতে চাইলে তিনি উঠে চলে যান। দাদির কাছেও গেলেও তিনিও এড়িয়ে যান। রুদ্রের ছোট চাচিও সরে যায়। রয়ে যায় মেঘ, সামিয়া আর পিহু। সাফা তাদের সাথে টুকটাক কথা বলে মেঘের কাছে গিয়ে বলে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তুমিও রেডি হও, আমাদের সাথে যাবে। মেঘ একবার তাকিয়ে কোনো জবাব না দিয়ে গেস্ট রুমে চলে যায়। আধা ঘন্টা পর পিহু, সামিয়া আর সাফা বের হয় শপিং মলের উদ্দেশ্যে। মেঘকে নিতে চাইছিল, তবে সে যায়নি। গাড়ির সামনে এসে রুদ্র ফ্রন্ট সিটের দরজা খুলে দেয়। সাফা মুচকি হেসে উঠে বসে। রুদ্র নিজেও ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে। ওপেন করে দেখে। সব পেলে নষ্ট জীবন, তাই সব পেতে নেই, কিছু না কিছু তো হারাইতেই হবে তোকে। রুদ্র মেসেজ দেখে হালকা হেসে ফেলে। তার জালে পা দিয়েছে তাহলে। কাউকে মেসেজ দিতেই রিপ্লাই আসে। ইয়েস, পেয়েছি, 5 মিনিট টাইম দে, ডিটেলস বের করছি। তুই দ্বিতীয় প্ল্যান নিয়ে কাজ শুরু কর। মোবাইল রেখে একবার বারান্দার দিকে তাকায়। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে। বউ, আর একটু সহ্য করো, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। এদিকে বারান্দায় দাঁড়িয়ে কেউ একজন গভীর মনোযোগে সব কিছু দেখছে। নিজের স্বামীকে অন্য কারো হতে অশ্রু গড়িয়ে কখন গাল ভিজে যাচ্ছে তা টের পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে নিজেকে শক্ত করে নেয়। আজ সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ধীরে ধীরে বারান্দা থেকে বেরিয়ে টেবিলে বসে খাতা কলম হাতে গভীর মনোযোগে প্রায় আধা ঘন্টা ধরে লিখছে এক চিঠি। সেখানে শুধু শব্দ নয়, মিশে আছে মনের অনুভূতি আর চোখের পানি। কাগজটা সুন্দর করে ভাঁজ করে মুঠোয় নেয়। রুদ্রের ঘরে গিয়ে চারিদিকে ভালো করে চোখ বোলায়। ভেসে ওঠে গত 7 মাসের প্রতিটি মুহূর্ত। টেবিলে চিঠিটা রেখে নীরবে বেরিয়ে যায়। কেউ জানে না মেয়ে কোথায় যাচ্ছে। হাতে আছে কিছু খুচরো টাকা। এগুলো দিয়ে গন্তব্যে পৌঁছানো যাবে, তবে ফেরার কোনো উপায় থাকবে না। আসলে সে ফিরতেও চায় না। বের হতেই সিএনজি পায়, তা নিয়ে রওনা হয় নিজের গন্তব্যে। প্রায় 30 মিনিট পর পৌঁছে যায়। নির্জন রাস্তা পেরিয়ে ঢুকে এক কবরস্থানে। বাজে তখন 7টা। এমন সময় কোনো সাধারণ মানুষ কি এখানে আসে? মেঘ ধীরে ধীরে বাবার কবরের সামনে বসে পড়ে। কয়েক মুহূর্ত নীরব থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো স্বরে বলে। আব্বু, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছিল।
বলতে বলতে কবরের উপরে মাথা হেলিয়ে দেয়, এক হাতে মাটির উপরে হাত বোলাতে বোলাতে বলে, এখানেই তো শান্তি, মনে হচ্ছে তোমার বুকে মাথা রেখে আছি। আব্বু, তোমার মেয়ে স্ট্রং হয়ে গেছে। আজ তাদের একসাথে দেখেও নিজেকে সামলে নিয়েছি। বিয়ের কথা শোনার পরেও সামনের চোখের পানি ফেলিনি, যেন কষ্টই লাগেনি। সব ছেড়ে চলে এসেছি। ওনাকে ডিভোর্স দিতে পারবো না, তাই সরে এসেছি। বাকি জীবন একাই কাটাবো, তার নামই। একটু থেমে হেসে আবারও বলে, দেখো, আমি ভীতুও নই। একা একা কবরে বসে আছি তোমার কাছে। আমার বাঁচার ইচ্ছেও নেই আর। আল্লাহ যদি তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে যেতেন তাহলে তো তোমাকে পাশে পেতাম। অশ্রু অবিরাম গড়িয়ে পড়ছে। হেঁচকি তুলে কাঁদছে মেঘ। কান্নার বেগ বাড়তেই থাকে, একসময় চিৎকার করে কেঁদে ওঠে। হে আল্লাহ, সে যখন আমার নয় তাহলে কেন আমার মনে তার জন্য ভালোবাসা দিলে? ঘৃণা দিতেও পারতে, তাহলে অন্তত থাকতে পারতাম। এত কষ্ট নিয়ে পারছি না তো। বুকের ভেতর যেন পাথর ঝুলে আছে, ভার ভার লাগে। চিনচিনে ব্যথা থেকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, শ্বাস নিতে কষ্ট হয়। সে আমার নয় ভাবলেই দম বন্ধ হয়ে আসে। কেন আমাকে এই পরীক্ষায় ফেললে? আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। কতক্ষণ যে এভাবে কেটে যায় সে নিজেও জানে না। তারপর আস্তে ধীরে উঠে দাঁড়ায়, হাঁটতে থাকে। কোথায় যাবে জানে না, কারণ তার যাওয়ার জায়গা নেই। তবে যাবে অনেক দূরে, যেখানে রুদ্রের ছায়াও থাকবে না। নিরিবিলি রাস্তার মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে। মেঘ মাথা নিচু করে চিন্তায় ডুবে হাঁটছে। হঠাৎ গাড়ির হেডলাইনের আলো এসে পড়ে তার উপর। মাথা তুলে তাকাতেই আটকে ওঠে। রুদ্ররা শপিং মলে আসতেই সায়ানরাও সেখানে উপস্থিত হয়। মূলত রুদ্রই তাদের আসতে বলেছিল। একে একে সবাই শপিং মলে ঢুকে পড়ে। সাফা বিয়ের জন্য লেহেঙ্গা দেখছে। সামিয়া পিহু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাহিনী দেখছিল। বিরক্ত হয়ে পিহু বলে, ওয়াশরুম থেকে আসি। বলেই সেখান থেকে চলে যায়। যেতে যেতে হঠাৎ একটা দোকানের বড় টেডি বিয়ারের দিকে নজর যায়। তা দেখতে দেখতে এগোচ্ছিল, তবে প্রতিমধ্যে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগে। পড়ে যেতে যেতে সামনের ব্যক্তিটি টি শার্ট টেনে ধরে নিজেকে সামলে ব্যালেন্স করে নেয়। ছেলে মানুষ দেখে দ্রুত হাত ছেড়ে সামনে তাকাতেই থমকে যায় পিহু। সামনের দিকে ফারহান দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে আছে। পিহু দ্রুত পাশ কাটিয়ে চলে যায়, একবারও পেছন ফিরে তাকায় না। হয়তো তাকালে দেখতো কেউ তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ফারহান হয়তো পিহুর থেকে এতটা ইগনোর আশা করেনি। রুদ্র এদিক সেদিক নজর রাখছিল আর বারবার ফোন চেক করছিল। বেশ কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত কল আসে, সঙ্গে সঙ্গে তা রিসিভ করে। হ্যাঁ বল, কি খবর? খোঁজ পেয়েছিস? হ্যাঁ, তবে শকিং নিউজ হলো লোকেশন তোদের ওখানেই দেখাচ্ছে। হোয়াট? হ্যাঁ, লোকেশন তোদের আশেপাশেই। রুদ্র চিন্তিত হয়ে বলে, তার মানে সাফা ঠিক বলেছে, আমাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ একজন। হ্যাঁ। আর রাহুলের ফোন কলের রেকর্ড এখনো বের করতে পারিসনি? না রে, বারবার আপডেট হয়ে লাস্টে গিয়ে মারা খাই। ওইটা ট্রাই করেই ট্রাই যাচ্ছি, করতে দেখি। থাক, যত সম্ভব দ্রুত। কথা শেষ করে কল রাখে। শান্ত, সায়ান, অর্ণব, ফারহান এদের দিকে জহুরি চোখ দেখতে থাকে। ফারহানের সাথে দ্বন্দ্ব চলে, এছাড়া তো আর কারোর সাথে ঝামেলা নেই। তাহলে কি ফারহান? কিন্তু ফারহান তাকে বা মেয়েকে মারতে চাইবে বা কেন? এ ব্যাপারে নিশ্চিত। চিন্তা করছে, হিসাব মেলাতে চাইছে, তবে পারছে না। কে হতে পারে? মেঘের সাথে সমস্যা নাকি আমার সাথে? ঘোর কাটে বাড়ি থেকে কল আসায়। কল রিসিভ করতে রুদ্র চমকে যায়। কি বলছো মা? দেখো বাসায় কোথাও আছে। সিদ্দিকা বেগম কাঁদতে কাঁদতে বলে, নেই নেই, এই নিয়ে কতবার পুরো বাসা খুঁজেছি, মেয়ে কোথাও নেই। মেয়েটা কোথায় চলে গেল এই রাতে? কোনো খারাপ চক্করে না পড়ে? রুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কোনো দিকে না তাকিয়ে ছুটে যায় গাড়ির দিকে। এদিকে পিহুরা সবাই অবাক হয়ে দেখছে রুদ্রের যাওয়া। হঠাৎ কি হলো তারা বুঝে উঠছে না। পাগলের মতন ড্রাইভ করছে রুদ্র। 15 মিনিটের রাস্তা 5 মিনিটে আসে। গাড়ি কোনো মতে বাড়িতে ঢুকিয়ে ছুটে যায়। আবারও সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, তবুও পায়নি। মেয়েকে রাগ করে চলে গেছে? না, রাত হয়ে গেছে যদি কোনো বিপদে পড়ে। হঠাৎ মাথায় আসে মেঘের কাছে তো মোবাইল আছে, তাড়াতাড়ি কল দিলে সাউন্ড আসে তার ঘর থেকে। গিয়ে দেখে বিছানায় মোবাইল রাখা আছে মেঘের। বুকটা ধক করে ওঠে, নিজেকে পাগল মনে হচ্ছে। ভেতরে এক শূন্যতার বোধ। মেয়েকে তাকে ছেড়ে চলে গেল? না না, তার এত সাহস নেই। সিদ্দিকা বেগম কাঁদছেন। সব হয়েছে তোর এর জন্য। মেয়েটাকে এত কষ্ট অবহেলা দিয়েছিস,
সে এখন বাড়ি ছেড়েই চলে গেছে। রুদ্র সেসবে কথা কানে না দিয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়। এদিকে বাড়ির বাকি পুরুষরাও মেঘকে খুঁজতে বেরিয়ে যায়। এক একজন এক এক দিকে যায়, আশেপাশে সব জায়গায় খুঁজে দেখে, তবুও মেঘকে পাওয়া যাচ্ছে না। ভয়ে আত্মা শুকিয়ে আসছে। ক্লান্ত হয়ে মাঝ রাস্তায় বাইক থামিয়ে দেয়। শরীর আর চলছে না। কাঁপা কাঁপা স্বরে উচ্চারণ করে, ওর যেন কিছু না হয়। একদল ছেলে লাগিয়ে দিয়েছে মেঘকে খুঁজতে আশেপাশের এলাকায়। সেও আর দেরি না করে মেঘের মা এর বাসায় ছুটে যায়। পৌঁছে কলিং বেল বাজাতেই শুরু করে। মাহমুদা বেগম দরজা খুলতেই রুদ্র প্রশ্ন ছুড়ে। মেঘ এসেছে? মেঘ? মাহমুদা বেগম চমকে যায়। রুদ্রের ছন্ন ছাড়া অবস্থা দেখে আবার মেঘের কথা জিজ্ঞেস করছে। চিন্তিত হয়ে কিছু বলার আগেই রিমি বলে, মেঘের এই বাড়িতে থাকার যোগ্যতা নেই, তাই ভুলেও আসবে না। রুদ্রের চোখ লাল হয়ে ওঠে, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মাহমুদা বেগম রিমিকে চুপ করিয়ে বলে, না তো, মেঘের কি হয়েছে? ঠিক আছে? রুদ্র ভারী গলায় রিমির উদ্দেশ্যে বলে, আসলে এই মেঘের এই বাড়িতে থাকার যোগ্যতা নেই। তার যোগ্যতা চৌধুরী বাড়ির মতো উচ্চ বংশে থাকার মতো। হিরেকে তো আর যেখানে সেখানে মানায় না। রিমি রাগে ফুঁসে ওঠে, অপমান বোধ করছে। রুদ্র এক সেকেন্ডও না দাঁড়িয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ মনে পড়ে রোডের সামনের সিসিটিভি ফুটেজ চেক দিলে তো পাওয়া যাবে। আর দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। ফুটেজে দেখে মেঘ একটা সিএনজিতে উঠছে। রুদ্র দ্রুত ভিডিও আটকে জুম করে দেখে এটি তাদের বাড়ির সামনে স্ট্যান্ডের সিএনজি। নাম্বার মোবাইলে তুলে হঠাৎ পায়ে বেরিয়ে যায়। সিএনজি স্ট্যান্ডের লোকদের সঙ্গে যোগাযোগ করলে তারা সেই সিএনজিওয়ালাকে নিয়ে আসে। তাকে দেখেই রুদ্র চিন্তিত কণ্ঠে বলে, একটা মেয়েকে সিএনজি করে নিয়ে গেছেন, তাকে কোথায় নিয়ে গেলেন? লোকটি ভ্রু কুঁচকে বলে, কত মায়া মানুষই তো যায়, এখন কাকে জিজ্ঞেস করছেন কেমনে কমো? রুদ্র দ্রুত মেঘের ছবি বের করে দেখায়। এই যে এই মেয়েকে। লোকটা কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ বলে, আরে এই মায়েই তো সন্ধ্যার সময় নিছিলাম। বাপরে, একা একা কবরস্থানে গেছে, তাও রাতের বেলা, কি সাহস! লোকটির কথায় রুদ্র বুঝে যায় মেঘ কোথায় গিয়েছে। আর দেরি না করে বাইক নিয়ে ছুটে যায় সেদিকে। এটাই শেষ আশার আলো। এখানে না পেলে মেঘকে আর কোথায় খুঁজবে ভাবতেই চোখ জ্বলতে শুরু করে। প্রায় 20 মিনিট পর সেখানে এসে পৌঁছায়। বাইকে রেখে হাঁটা শুরু করে মেঘের বাবার কবরের দিকে। পা থেমে থেমে যাচ্ছে, মনে মনে দোয়া করছে মেঘ যেন এখানেই থাকে। তবে নেই, এখানেও মেঘ নেই। রৌদ্রের পুরো দুনিয়া অন্ধকার মনে হচ্ছে। আশেপাশে মানুষের ছিটে ফোটাও নেই। দ্রুত সেখান থেকে বেরিয়ে আশেপাশের রাস্তায় খুঁজে তাও নেই। রুদ্র একদম ভেঙে পড়েছে। রাস্তায় হাঁটু গেড়ে বসে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মেঘকে হারানোর আতঙ্ক ও ভয় সব মিলিয়ে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের চুল মুঠো করে ধরে চিৎকার করে ওঠে, কোথায় তুমি বউ? কোথায় খুঁজবো তোকে এখন? তোর কিছু হলে আমি মরেই যাবো রে। কেটে গেছে 1 সপ্তাহ। মেঘকে পুরো শহর খুঁজেও পায়নি। রুদ্রের বুকের ভেতর প্রতিনিয়ত এক অজানা ভয়। সে কি আর কোনোদিন মেঘকে পাবে না? প্রতিটি জায়গায় মেঘকে খুঁজে বেড়ায়, চেনা রাস্তা থেকে শুরু করে সব অলিগলি। এই 7 দিনের রুটিন হয়ে গেছে। অফিস থেকে এসেই বেরিয়ে পড়া মেঘের খোঁজে। তবে লাভ হয় না, কোথাও খুঁজে পায় না। পুলিশ দিয়েও খুঁজে পাওয়া যায়নি। পাবে কি করে? যখন কেউ নিজে থেকেই হারিয়ে যায় তাকে কি পাওয়া যায়? রুদ্র প্রতি মুহূর্তেই নিজের ভেতরের ধ্বংসের অনুভূতি টের পাচ্ছে। মেঘ চলে গেছে মানেই জীবন যেন ফাঁকা হয়ে গেছে। অপরাধ বোধে ভুগছে সারাক্ষণ। কেন আমি তাকে কষ্ট দিলাম? কেন এমন করলাম? সবার সাথে রুড বিহেভ করে মনে হয় মেঘকে হারানোর জন্য চারপাশে সবাই দায়ী। কারোর সাথে ভালোভাবে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, নিজের যত্ন নিতে ভুলেই গেছে যেন। চেহারায় অদ্ভুত ক্লান্তি। আয়নায় তাকালেই নিজের ভেতরে এক অচেনা ভাঙাচোরা মানুষকে দেখতে পায়। এত মানুষের ভিড়ে মনে হয় সে একা, একেবারেই একা। এক মুহূর্তেই বিশ্বাস করে মেঘ ফিরে আসবে, পর মুহূর্তেই ভেঙে পড়ে। এক ভয়ঙ্কর শূন্যতা তাকে ভেতরে থেকে শেষ করে দিচ্ছে। কেবলমাত্রই রুদ্র হতাশা নিয়ে বাসায় ফিরছে। সিদ্দিকা বেগম ছেলের এই হাল আর মেনে নিতে পারছেন না। দ্রুত এগিয়ে গিয়ে বললেন, আয় আয় আয়, বস বাবা, আমি শরবত নিয়ে আসি। বলেই রুদ্রকে ধরে সোফায় বসান। উঠে যেতে নিলে রুদ্র তার হাত ধরে পাশে বসিয়ে দেয়। তারপর নিজের মাথা মায়ের কোলে রেখে কাপা গলায় বলে, আম্মু, তোমার ছেলে কি খুব খারাপ?
সিদ্দিকা বেগমের বুক কেঁপে ওঠে। ছেলের কণ্ঠে কষ্ট স্পষ্ট। উনি আর ছেলের এই দশা মেনে নিতে পারছেন না। তার ছেলেটা যে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা প্রতিটি মুহূর্তে বুঝতে পারেন। ছেলের মুখের দিকে তাকালেই তার চোখে পানি চলে আসেন। হাসি খুশি আদরের ছেলেটার কি অবস্থা হয়েছে ভাবলেই তার নিজের গলা দিয়ে খাবার নামে না। রুদ্রের কপালে হাত বুলিয়ে চুমু দিয়ে বলেন, একদম না, আমার ছেলের সব থেকে বেস্ট ছেলে, খারাপ হতেই পারে না। এবার রুদ্র ডুকরে কেঁদে ওঠে। আম্মু মেঘকে এনে দাও না, আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, নিজেকে ঠিক রাখতে পারছি না, নিজেকে স্ট্রং রাখতে পারছি না। এই 7টা দিনে আমি প্রতি সেকেন্ডে পুড়েছি মেঘকে হারিয়ে। ও কি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? ওর কিছু হলে আমি কি নিয়ে থাকবো আম্মু? মেঘ অনেক অভিমান করেছে আমার উপর, তাই না? তার তো আমি ছাড়া আর কেউ ছিল না আপন বলতে। এসব জেনেও আমি তাকে কষ্ট দিয়েছি। আমি আসলে অমানুষ, আমাকে ও ক্ষমা করবে না, করবে না। সিদ্দিকা বেগম চুপচাপ নিজেও কাঁদছেন। এই কদিনে ছেলেটা যেন সেই ছোটবেলার রুদ্র হয়ে গেছে, যে খেলায় হারলেও সবার সামনে স্ট্রং দেখাতো, তবে আড়ালে এসে মায়ের কোলে শুয়ে ইচ্ছে মতো কাঁদতো। তবে দিন দিন বড় হতে হতে এই অভ্যাসও বাদ দিয়েছিল। হঠাৎ করে তার সেই ছোট্ট ছেলেটি ম্যাচিওর হয়ে উঠেছিল, আর এখন যেন আবার বদলে গেছে এই 7টা দিন মেয়েকে খুঁজে না পেয়ে। খালি হাতে বাসায় ফিরে মায়ের কোলে মাথা ফেলে চোখ দিয়ে অঝরে পানি ফেলে। মেয়েকে ভীষণ ভালোবাসে তার ছেলে। ছেলের কষ্টে পুরো চৌধুরী পরিবারই শোকে। করিডোরের কোনায় দাঁড়িয়ে বাবা মেয়ে দেখছে রুদ্রকে। পিহু ভাইয়ের কান্না দেখে নিজেও কেঁদে ফেলে। এরশাদুল চৌধুরী মেয়েকে নিজের বুকে জড়িয়ে নেন, তার চোখও ছলছলে একমাত্র ছেলের এই দশা দেখে। পিহু কাঁদতে কাঁদতে বলে, আব্বু, ভাইয়াকে মেঘ এনে দাও না। ভাইয়ার কষ্ট আমি আর মানতে পারছি না। আমার ভাইয়াটাকে আজ কতদিন ধরে একটু হাসতে, আমাদের সাথে ঠিকভাবে কথা বলতে দেখিনি। আমার আগে রুদ্র ভাইয়াকে এনে দাও, দাও না। আমার ভাই শেষ হয়ে যাচ্ছে যে। এরশাদুল চৌধুরী বুকের ভেতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে ছেলের জন্য। সে কম তো চেষ্টা করছে না। যদি কেউ আশা দিত যে তার জান দিলেই মেয়েকে খুঁজে পাওয়া যাবে, তাহলে উনি তাই করতেন, শুধু যেন ছেলেটা একটু ভালো থাকে। তবে মেঘ নিজে থেকে আড়াল গেছে, তাকে খুঁজে পাওয়া সম্ভবই হয়ে উঠছে না। রুদ্র হাঁটতে হাঁটতে এক গলিতে চলে আসে। আশেপাশে দেখছে, এখানেও তো মেঘকে দেখছিল। পাগলের মতো চারিপাশে ডাকতে থাকে, মেঘ মেঘ, দৌড়াতে দৌড়াতে। হঠাৎ দেখতে পায় একটি মেয়ে দ্রুত এক বাসার গেট দিয়ে ঢুকছে। পেছন থেকেই রুদ্র চিনে ফেলে এটি মেঘ ছাড়া আর কেউ না। সাথে সাথে গলা ফাটিয়ে ডাকে ওঠে। মুহূর্তের সামনের মেয়েটি পা থেমে যায়, কাপা শরীর নিয়ে পেছনে ফিরে তাকায়। রুদ্র দাঁড়িয়ে আছে। এদিকে মেয়েকে দেখে রুদ্রের প্রাণে যেন পানি ফিরে আসে। ভেতরে থেকে শান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। কোনো দিকে না তাকিয়ে ছুটে আসে তার দিকে। তাকে এগিয়ে আসতে দেখে মেঘ দ্রুত বলতে থাকে, একদম কাছে আসবেন না, আমার জীবনে আর আপনার প্রয়োজন নেই। রুদ্র তাল হারিয়ে এসে মেঘকে ঝাপটে ধরে নিজের বুকে আগলে নেয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমার জীবনে তোমাকে প্রয়োজন। তুমিহীন প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুদ্রের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মেঘও কাঁদছে, তবে নীরবে। রুদ্র একটু থেমে ভাঙা গলায় অপরাধীর স্বরে বলে ওঠে, আমাকে মাফ করে দাও। মেঘ শক্ত কণ্ঠে জিদ নিয়ে বলে, কখনোই না। রুদ্র মিনতি ভরা কণ্ঠে আবারও বলে। প্লিজ বউ। মেঘ অভিমানের স্বরে বলে, না, আপনার সঙ্গ লাগবে না আর। রুদ্র মেঘকে আরো শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। অসহায় স্বরে বলে, আমার তো লাগবে তোমাকে। বলতে বলতে হঠাৎ কেউ তার মাথায় জোরে আঘাত করে। সাথে সাথে সে মেঘকে ছেড়ে মাথায় হাত দেয়। এই ফাঁকে মেঘ তার থেকে দূরে চলে যায়। মেঘ সামনে এগিয়ে যাচ্ছে। রুদ্র মাথায় হাত দিয়ে বারবার অনুনয় করছে, মেঘ যেও না, আমি মরেই যাব। আমাকে এত শাস্তি দিও না, একটু মায়া দেখাও, আমি আর পারছি না। তবে মেঘ রুদ্রের কথা শুনছে না। সে আস্তে আস্তে অনেক দূরে সাদা ধোঁয়ার সাথে মিশে যায়। একেবারে চোখের আড়াল হতেই রুদ্র জোরে চিৎকার করে ওঠে। মেঘ যে চোখ খুলে আশেপাশে তাকাতেই দেখে কেউ নেই। এদিক সেদিক মেঘকে খুঁজতেই তবে নিজের রুম দেখে শান্ত হয়ে যায়। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মাথায় হাত দিয়ে বসে থাকে। একদিকে তার মেঘ বলে চিৎকারে বাড়ির সবাই উঠে আসে। সিদ্দিকা বেগম হন্তদন্ত পায়ে ছেলের ঘরে ঢুকে যান। রুদ্রকে মাথা ধরে বসে থাকতে দেখে বলেন, কি হয়েছে আব্বু? রুদ্র মাথা তুলে মা সহ বাকিদের দেখে অল্প স্বরে বলে, কিছু না। তোমরা উঠে এলে কেন? যাও ঘুমাও। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে।
সবাই বুঝতে পারে মেঘকে নিয়ে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। সাদ, সামিয়া, পিহু থাকতে চাইছিল রুদ্রের সাথে একটু কথা বলতে, তাকে ঠিক করতে। তবে রুদ্র ধমকে পাঠিয়ে দেয়, এত রাতে কিসের কথা এসব বলে। সামিয়া রুমে এসেই রাফানকে কল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় গিয়েছিলেন ম্যাম? সামিয়া তপ্ত শ্বাস ফেলে বলে। রুদ্র ভাইয়ার রুমে। রাফান চিন্তিত হয়ে বলে, কেন, ওর কিছু হয়েছে নাকি? মেঘ বলে চিৎকার করছিলে, হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। জানে রুদ্র ভাই মেঘকে পাগলের মতো ভালোবাসে। মেঘ অনেক লাকি, এমন ভালোবাসার মানুষ পেয়েছে। রাফান আফসোস নিয়ে বলে, রুদ্রের এই সময়ে পাশে থাকতে পারলাম না। আপনি দেশে আসবেন কবে? বেশি না, আর 5-6 দিন পর। তাড়াতাড়ি আসবেন। সামিয়ার কথায় রাফান দুষ্টু স্বরে বলে। মিস করছেন বুঝি? সামিয়া হালকা লজ্জা পেয়ে বলে, রাখি, ঘুমাবো। মেঘ, তুই এমন করছিস কেন? দেখ রুদ্র ভাই কেমন দিন দিন পাগল হয়ে যাচ্ছেন তোকে না পেয়ে। মেঘ আস্তে করে উঠে দাঁড়ায়, জানালার সামনে গিয়ে পর্দা সরিয়ে রাতের আকাশের পানে চেয়ে বলে, মেয়েরা তার ভালোবাসার মানুষকে নিজের জন্য অস্থির হতে, ছটফট করতে দেখতে পছন্দ করে। তাই বলে এত দেখছিস না ছেলেটার অবস্থা, আর কত শাস্তি দিবি? দেখা যাক। কোনো খবর মিলল? আচ্ছা, সন্ধ্যার পর আসবো। কল রেখেই রুদ্র মেঘের লেখা চিঠিটা হাতে নেয়, যা সে নিয়ম করে দিনে 3 বার পড়ে। প্রিয় রুদ্র সাহেব, চিঠিটা যখন আপনার হাতে পৌঁছবে, হয়তো তখন আমি অনেক দূরে, হয়তো এই শহরেই থাকবো না, হয়তো আর কোনোদিনই আপনার কাছে ফিরবো না। জানি না আপনি কষ্ট পাবেন, জানি না আপনি কষ্ট পাবেন কি না, তবে এইটা জানি আপনি অনেক খুশি হবেন। আমি আর সামলাতে পারছি না নিজেকে। আপনি তো জানেন আপনাকে ছাড়া আমার পৃথিবী কেমন ফাঁকা, অথচ আপনি আমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন যেখানে শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে উঠেছিল। আমি আপনার ভালোবাসায় থাকতে চেয়েছিলাম, কিন্তু সেখানে একটু জায়গা হলো না আমার জন্য। আপনাকে দোষ দিচ্ছি না, আমার ভাগ্যই এমন, সুখ কপালেই নেই হয়তো। কারো ভালোবাসার যোগ্য নই আমি, কেউ আগলে নেয় না, ভালোবাসে না, একটু বোঝেও না। হয়তো আমি অত্যন্ত তুচ্ছ সবার জীবনে। এই কয়দিন আপনার প্রতিটি কথার আড়ালে আমি অনেকবার নিজেকে অচেনা মনে করেছি, অথচ আপনার হাতটা শক্ত করে ধরে বলার মতো সাহস আমার হচ্ছিল না, কারণ আপনি হঠাৎ অন্য কারোর হয়ে গেলেন। জানেন, আপনার সাথে না আমার একটা ছোট্ট সংসারের খুব শখ ছিল, যেখানে আপনি, আমি আর আমাদের একটা ছেলে আর একটা মেয়ে থাকবে। আমাদের মেয়েটা ঠিক আমার মতো হবে, আমাদের মেয়েটা ঠিক আমার মতো হতো, আর ছেলেটা আপনার মতো। অনেক সুখী একটা পরিবার হতো, তাই না? ঝগড়া হতো, খুনসুটি হতো, ভালোবাসা থাকতো অবিরাম। তবে কিছুই হলো না, সব স্বপ্নই রয়ে গেল। ভাগ্যের কাছে আবারও হেরে গেলাম আমি। আমার নাম যে মেঘ রেখেছে, ঠিকই রেখেছে। মেঘ যেমন অনেক সময় ধরে আকাশে জমে হঠাৎ ঝরে পড়ে, তেমন আমিও একটু সুখ পেলেই পর মুহূর্তেই ঝরে পড়ি। আজ চলে যাচ্ছি, কিন্তু তার মানে এই না যে আপনাকে ভালোবাসি না। ভালোবাসা যদি কাউকে বেঁধে রাখার নাম হতো, আমি কখনোই যেতাম না। আমি যাচ্ছি কারণ আপনাকে মুক্তি দিতে চাই। আমি আগে থেকেই হার মেনে নিয়েছি, কারণ আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। বাকি জীবন না হয় আমার নামের সাথে আপনার নামটুকুই নিয়ে বেঁচে থাকবো। চিন্তা করবেন না, আমি কোনো ঝামেলা করব না, নিজের অধিকারের জন্য হাজির হব না, আসবই না আর আপনার সামনে। যাই হোক, যদি কোনোদিন আমাকে মনে করেন, তবে শুধু এটুকুই মনে রাখবেন, একটা মেয়ে ছিল যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো, যার প্রথম ও শেষ ভালোবাসা শুধুই আপনি, যার বাবার পরে আপনিই একমাত্র আপন মানুষ ছিলেন। ইতি মেঘ। রুদ্রের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমিও তো তোমাকেই ভালোবাসি মেঘ, আমার জীবনের প্রথম ভালোবাসা তুমিই তো। একবার ফিরে আসো না বউ, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, আমাদের অনেক সুখী একটা সংসার হবে। রুদ্রের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। নিজেকে সামলে বারান্দায় যায়, একটা সিগারেট ধরিয়ে মোবাইলের রেকর্ডার অন করে। দেখো মেঘ, যারা তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল তারা কিন্তু সক্ষম হয়েছে, তুমি আমাকে একটু বুঝলে না। তারপরে গাইতে শুরু করে।
গান গাওয়ার সাথে সাথে চোখ ভিজে আসছিল বারবার। কণ্ঠে যেন কষ্টের পাহাড় জমে আছে। রুদ্রের গান শেষ হতেই সে তার ফেসবুকে ছাড়ে। একটাই আশা, মেঘ যদি একবার দেখে, তার ভেতরের দহন উপলব্ধি করতে পারে। রুদ্রের পোস্ট হওয়ার সাথে সাথেই লাইক কমেন্টে ভরে ওঠে তার নোটিফিকেশনে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় রুদ্রের গাওয়া গান, সাথে প্রিয় মানুষের জন্য রেখে যাওয়া ছোট্ট একটি চিঠি। এক একজন আফসোস করছে এমন ভালোবাসা পেয়ে কিভাবে একটা মেয়ে হারায়। অনেকে আবার নিজের সাথে মিল খুঁজে শেয়ার করছে, দুঃখ প্রকাশ করছে। এদিকে একজন বারবার ভিডিওটা দেখে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বড় একটা শ্বাস ফেলে রুদ্রের ছবি বের করে ফোনটা বুকে চেপে ধরে। পৃথিবীর যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। মানুষ কথাতেই বাঁচে, কথাতেই মরে। পিহুরা আজ অনেকদিন পর ভার্সিটিতে এসেছে। মেঘকে ছাড়া তাদের বিচ্ছু দলের কেউই আসেনি এই কয়দিন। কারোরই মন মানসিকতা ভালো নেই। সুমনা তো একদম ভেঙে পড়েছে। ছোট থেকে একসাথে ক্লাস করা, আড্ডা দেওয়া, কিছু হলেই সাথে সাথে শেয়ার করা, এমন বান্ধবীকে হঠাৎ হারিয়ে এসে যেন ভীষণ রকমের একা ফিল করছে। ভাই, তোরা এমন সেন্টি খাবি তো ভার্সিটি আসলি কেন? পিহু হতাশ হয়ে বলে, বাসায় ভাইয়ার এসব দেখে দম বন্ধ লাগে। ভাবলাম এখানে আসলে হয়তো তোদের সাথে একটু ভালো লাগবে, কিন্তু এখন মেঘকে আরও বেশি মিস করছি। পিহুর কথা শুনে সুমনা তো কান্না করেই দেয়। তাকে কাঁদতে দেখে পিহু আগলে নেয়। ধুর পাগলে, কাঁদে না। আমাদের মেঘ আবার ফিরে আসবে আমাদের মাঝে, আমার দৃঢ় বিশ্বাস। সুমনা নাক টেনে টেনে বলে, কবে আসবে? ও ছোট থেকে অবহেলা পেয়ে বড় হয়েছে। কষ্ট ছাড়া ভালোবাসা একটুও পায়নি। আমার সাথে যতক্ষণ থাকতো আমি প্রাণপণ চেষ্টা করতাম তাকে বোনের মতো ট্রিট করতে, তার দুঃখ কষ্টের ভাগ নিতে চাইতে। কিন্তু মেঘ ভীষণ চাপা স্বভাবের। কেউ তাকে মেরে গেলেও বলতো না। রুদ্র ভাই কেন এমন করলেন? পিহুর চোখেও পানি জমে। নিজেকে সামলে বলে, ভাইয়া মেঘের সেফটির জন্যই তো এমনটা করেছে। পিহুর মুখের কথা কেড়ে নিয়ে সুমনা রেগে ওঠে। সেফটির জন্য তো বলে করলে কি হতো? মেয়েটা কতটা খুশি ছিল তার জীবনে ভালোবাসার মানুষ পেয়ে। সব এক নিমেষে শেষ করে দিয়েছে। তোর ভাইয়ের দোষ, সব সব তোর ভাইয়ের দোষ হয়েছে। পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু সময় আমরা আপন মানুষের ভালো করতে গিয়ে তার সব থেকে বড় ক্ষতিটাই করে ফেলি। রিক ফুস করে বলে, এতে আমি কারোরই দোষ দেব না। রুদ্র ভাইও সমান কষ্ট পাচ্ছে, মেঘও পেয়েছে। এখানে শুধু বোঝার ভুল রয়েছে। রুদ্র ভাই বুঝতে পারেনি মেঘ সে ছাড়া আর কেউ নেই, আর মেঘ বুঝতে পারেনি রুদ্র ভাই তাকে কতটা ভালোবাসে। সবাই চুপসে যায়। আর কী বা বলার? সুমনাও শান্ত হয়ে যায়, কারণ তারা নিজের চোখেই দেখেছে রুদ্রের অবস্থা। সেদিন রাতে যখন ধুলোবলি মাখা জামা কাপড় আর এলোমেলো চুল নিয়ে তাদের বাসায় এসেছিল মেঘের খোঁজে, সেদিনই সে নিজের চোখে দেখেছে রুদ্রের চোখে মেঘকে হারানোর তীব্র ভয়। তাকে না পেয়ে তার চোখে চিকচিক করা পানি। কেমন নিস্তেজ দেহ নিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। রিক এদের চুপ দেখে হঠাৎ বলে ওঠে, একটা গল্প শোনাবি? দেখিস মুড ঠিক হয়ে যাবে। পিহুরা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি? তবে শুরু করি। সুমনা রিককে থামিয়ে বলে, ফাউল গল্প হলে মুখ বন্ধ রাখ। আরে না মেরিমা, আগে তো গল্প শোন। তারপর রিক একটা বড় শ্বাস নিয়ে বেশ ভাব নিয়ে বলা শুরু করে, এইটা কিছুদিন আগের ঘটনা। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রিকের কথার মাঝে পিহু বলে ওঠে, পরের লাইন বল। যাচ্ছিলে বুঝলি? রিককে ডিস্টার্ব করায় বিরক্ত হয়ে বলে, চুপ, বলছি তো। যাচ্ছিলাম, যখন তখন হঠাৎ রাস্তার পাশে এক লোককে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। লোকটি আশেপাশে কাউকে খুঁজছে। ভীষণ রাগান্বিত লাগছিল। কেমন ক্ষেপে আছে লোকটি, যেন যাকে খুঁজছে তাকে পেলেই লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিবে। এই পর্যায়ে পিহু সুমনা বেশ সিরিয়াস হয়ে যায়। ভাবছে কোনো ক্রিমিনাল নাকি। রিক ফের বলা শুরু করে, তারপর আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম। অমনি লোকটি আমাকে দেখে ফেলে। দেখেই জহুরি চোখে আমার যাওয়া দেখছিল। আমি তো লোকটিকে দেখেই ভয়ে চেয়ে থাকি তার দিকে। চেয়ে এক পা হাঁটছি। লোকটিও আমাকে দেখছে, আমিও লোকটিকে দেখছি। সে চোখ সরায় না, আমিও চোখ সরাই না। সেও তাকিয়ে, আমিও তাকিয়ে।
রিকের এক কথাকে এতবার পেঁচানো দেখে সুমনা ঝাড়ি মেরে ওঠে। চুপ, পরের লাইন বল, মাথা নষ্ট করে দিয়েছিস। তারপর হঠাৎ লোকটি পাইছি রে বলে লাঠি উঁচু করে আমার দিকে তেড়ে আসে। আমি তো যান বাঁচাতে দিক বিদিক না তাকিয়ে ভোঁ দৌড়। তারপর কোনো রকমের যান বাঁচিয়ে একটা বাসায় ঢুকি। পিহু চমকে যায়। তারা তো চিন্তিত হয়ে বলে, পুলিশে বলিসনি? এটা তো কোনো বড়সড় ক্রিমিনাল হবেই। সুমনা চিন্তিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তারপর তোর কিছু করেনি তো? মানুষ ডাকলি না? আরে লোকটিকে এলাকার সবাই ভয় পায়, কেউ ভয়ের সামনে যায় না। ওরে বাপরে, এ তো চাইলে হেভি ডেঞ্জারাস লোক। রিক সিরিয়াস হয়ে বলে। সুমনার কথায় পিহুও বলে, চিন্তায় পড়ে গেলাম, লোকটিকে পুলিশের আয়ত্তায় দেওয়া উচিত। এদের কথায় রিক ভ্রু কুচকে বলে, পাগলকে পুলিশে ধরে? রিকের কথায় সুমনা পিহু দুজনেই চমকে তাকায়। মানে ওইটা পাগল ছিল? আরে পাগলই তো। রিকের কথায় পিহুরা রেগে যায়, কটমট চোখে তাকায়, যেন খেয়ে ফেলবে। শালা, এটা যে পাগল প্রথমেই বললি না? আমরা ভেবেছি সিরিয়াস কোনো ক্রিমিনাল, মন দিয়ে শুনছিলাম। গর্ধপ। তাদের রাখতে দেখে রিক দ্রুত বলে, আরে টুইস্ট এখনো বাকি আছে, শোন এবার মজা পাবি। রিক ফের শুরু করে। তারপর পাগলটা ওখান থেকে যেতেই আমি বেরিয়ে পড়ি। তাকিয়ে দেখি চারিপাশ অন্ধকার ছেয়ে আছে, আশেপাশে কোনো গাড়ি নেই, শুনশান রাস্তা। আমি আস্তে আস্তে হাঁটছি, রাস্তা পার হচ্ছি, ঘর বাড়ি পেরোচ্ছি, সাথে আমিও এগিয়ে যাচ্ছি গন্তব্যে। বেশ কিছুক্ষণ পর যেতেই হঠাৎ সামনে দেখতে পাই যে লাস্ট লাইনটুকু শুনে পিহুরা ভয় পেয়ে যায়। হয়তো অনেক ভয়ঙ্কর কিছু দেখেছে, তাই এমন রিয়েক্ট করছে রিক। তারা চোখ বড় বড় করে অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, রিক সামনে কি দেখেছিস? উঠে দাঁড়ায়। সামনে দেখি যে আমার বাসা। তারপর বাসায় ঢুকে যাই। রিকের কথায় যেন ওরা বলদ বনে যায়। তাদের যে রিক ইচ্ছে করে বলদ বানিয়েছে বুঝতে পেরে উঠে দেয় দৌড়ানি। রিকো হেসে সামনে দৌড় দেয়। তিনজনই হাসছে, দৌড়াচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে। হয়তো মেঘ থাকলে তাদের সাথে এভাবেই এনজয় করত। ক্লাস শেষ করে পিহু বেরিয়ে পড়ে বাসার যাওয়ার উদ্দেশ্যে। আজ বাড়ির গাড়ি নিয়ে আসেনি, ড্রাইভার অসুস্থ, তাই রিক্সার জন্য হাঁটছে। কিছুটা দূরে যেতেই হঠাৎ পিহুর নজর যায় রাস্তার পাশে ফুচকার দোকানে। তাকে এখন আর কে আটকায়? সোজা গিয়ে ফুচকা অর্ডার দিয়ে আরামে বসে চেয়ারে। প্রায় কয়েক সেকেন্ড যেতেই সেখানে একটা গাড়ি থামে। পিহু ভ্রু কুচকে তাকাতেই একটা মেয়ে নেমে আসে। সাথে সাথে ড্রাইভিং সিট থেকে ফারহানও নেমে আসে। ফারহানকে দেখে পিহু চমকে তাকায়। সে বিরক্তি নিয়ে সেখানে আসে। ফুচকা অর্ডার দিয়ে পাশে তাকাতেই দেখতে পায় পিহু তার দিকেই এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ফারহানের তাকানো দেখে পিহু দ্রুত চোখ সরিয়ে উঠে দাঁড়ায়। সেখান থেকে যেতে নিলে দোকানদার আটকায়। কি আপা, খাবেন না? বানানো তো শেষ, কই যান? পিহু একবার ফারহানের দিকে তাকিয়ে বলে, ওদের দিয়ে দিন, আমি খাবো না। বলে চলে যেতেই ফারহান তার হাত ধরে ফেলে। পিহু পেছন ফিরতে প্রশ্ন ছুড়ে, কেন খাবে না? পিহু কাট গলায় জবাব দেয়, পছন্দ না তাই। ফারহান অবাক হয়ে বলে, মজা করছো? তোমার না ফুচকা প্রিয়? পিহু তার ছেলের হাসি হেসে বলে, বাবা, এত খোঁজ রাখেন? তবে আজ থেকে অপ্রিয় জিনিসের তালিকা পড়ে গেছে। হাত ছাড়িয়ে সামনে এগোয়। রিক্সা ডাকে, পরপর দুইটাই না করে দেয়। বিরক্ত হয়ে সামনের দিকে হাঁটতে থাকে। তখন আবারও ফারহানের ডাকে থেমে বিরক্ত ভঙ্গিতে তাকায়। ফারহানকে আর ওই মেয়েকে সহ্য হচ্ছে না তার। কি সমস্যা আপনার? একা যাবে? জি। গাড়ি কোথায়? ড্রাইভার আঙ্কেল অসুস্থ। চলো আমি দিয়ে আসবো। প্রয়োজন নেই। এত কথা শুনতে চাইছি না। পিহু কয়েক সেকেন্ড তাকায় ফারহানের দিকে, তারপর তার পেছনের মেয়েটির দিকে। মেয়েটি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। পিহু হালকা হেসে চোখের ইশারা করে বলে, কে? ফারহান নির্দ্বিধায় বলে, স্নেহা। পিহুর বুক ধক করে ওঠে। ওই দিন এই স্নেহা নামই তো মোবাইলে ভেসেছিল। তাহলে কি সে? না, আর ভাবতে পারছে না। দম আটকে আসছে। ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরে। ফারহান কয়েকবার ডাকে, তবে শোনে না। পিহু হাঁটতে হাঁটতে পার্কের সামনে এসে পৌঁছায়। একটু নিরিবিলি জায়গায় বসতে চায়। চুপচাপ গিয়ে একটি বেঞ্চে বসে পড়ে।
পাশে ব্যাগ রাখে। আশেপাশে কত ছেলে মেয়ে, কারোর সাথে বউ, কারোর সাথে গার্লফ্রেন্ড, সবাই নিজের ভালোবাসার মানুষের সাথে। তার যদি একটা ভালোবাসার মানুষ থাকতো কি ক্ষতি হতো? বারবার ফারহানের সাথে সেই মেয়েটির দৃশ্য ভাসছে চোখে, নিজেকে আর আটকে রাখতে পারে না, হালকা ফুপিয়ে ওঠে। কেন আমার হলেন না? আমার হলে কি ক্ষতি হয়ে যেত আপনার? আমি তো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, তাও কেন পেলাম না? একজন ভালোবাসা হারিয়ে কাঁদে, আর একজন ভালোবাসা না পেয়ে কাঁদে। মেঘ আর রুদ্র ভাই তো একে অপরকে ভালোবাসে, তাই হারিয়ে কষ্ট পাচ্ছে। তবে আমার এই কষ্টের কারণ কি বলবো? একতরফা ভালোবাসা। সন্ধ্যা 6টা। রুদ্র বসে আছে এক ক্যাফেতে, তার সামনে সাফি। এই ছেলের সাথে কাজের সূত্রে পরিচয়, তবে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। সাফি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঘটনা হচ্ছে কল রেকর্ড হাতে পেয়েছি। সাফির কথায় রুদ্র চমকে তাকায়। আগে বলিসনি কেন? দে শুনি, আজকে ওর কলিজা আমি ছিঁড়ে আনবো। এর জন্যই আমি আমার মেয়েকে হারিয়েছি। কুল কুল, এই কারণেই আগে থেকে বলিনি। আগে থেকে পাঠালে এভাবে হাইপার হয়ে সব প্ল্যান আবারও পানিতে ফেলতি। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, কি বলতে চাচ্ছিস? মেঘ কোথায় আছে জানিস? না। তুই যদি এখন তার উপর আক্রমণ করিস, সেও মেঘের উপর আক্রমণ চালাবে। মেঘ তোর আন্ডারেও নেই যে সে সেফ আছে শিওর হতে পারবি। সাফির যুক্তি শুনে রুদ্র কিছুটা নরম হয়, শান্ত কণ্ঠে বলে, আগে ভয়েস শোনাও। রাহুলের কল রেকর্ড। হ্যাঁ সাফা, কোথায় তুমি? এই তো আমরা আসছি। সারা মেঘ ওরা নাকি ফুচকা খাবে। মেঘ সরো। তখনই ঠাস করে মোবাইল পড়ার শব্দ। হ্যালো হ্যালো রাহুল, কি হলো রাহুল? কিছুক্ষণ পর শোনা যায় হালকা ভয়েস। সবটা শোনার পর রুদ্রের চোয়াল শক্ত হয়ে যায়। শেষের কণ্ঠটা সে খুব ভালো করেই চেনে। চোখ লাল হয়ে ওঠে, ঘাড়ের রগ ফুলে যায়। এমন বিশ্বাসঘাতকের সাথে তার বন্ধুত্ব ছিল ভাবতেই ক্ষোভ দ্বিগুণ হয়। ধপ করে উঠে দাঁড়ায়। রুদ্রকে এমন দেখে সাফি ভরকে গিয়ে তাকে চেপে ধরে। আরে ভাই কুল কুল, প্লিজ এখন কিছু করিস না, এতে তোর ক্ষতি হবে। মেঘের কথা চিন্তা কর। মেঘের নাম শুনতেই রুদ্র আবার নরম হয়ে যায়, বসে পড়ে। ভীষণ অসহায় লাগছে। এদিকে মেঘ নেই, আরেকদিকে এত কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতা কেন করেছে বুঝতে পারছে না। অসহায় কণ্ঠে বলে, আমি এখন কি করব? সাফি কিছু ভেবে বলে, রাস্তা বের করছি। কথার মাঝেই রুদ্রের মোবাইলে মায়ের কল আসে। হ্যালো রুদ্র, বলো। পিহু এখনো বাসায় ফেরেনি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে, কল ধরছে না, একটু দেখ না। মায়ের কথায় রুদ্র চমকে উঠে দাঁড়ায়। কি বলছো? দুপুরে আসার কথা, সেখানে বিকেল পেরিয়ে সন্ধ্যা, আর তুমি এখন বলছো? আচ্ছা রাখো, আমি দেখছি। রুদ্রর সাথে সাথেই রিক আর সুমনাকে ফোন দেয়। দুজনেই বলে ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যেই তো গিয়েছিল। চিন্তায় পড়ে যায় রুদ্র। পিহুর নাম্বারে বারবার কল দেয়, তবে রিং হয়ে কেটে যায়। রুদ্রকে চিন্তিত দেখে সাফি বলে, লোকেশন চেক দে, ইজিলি পেয়ে যাবি। রুদ্র তাই করে, লোকেশন অনুযায়ী বেরিয়ে পড়ে। আমাকে ভালোবাসলেন না কেন? পিহু দেখো, এখন সন্ধ্যা, এখানে অনেক আজে বাজে লোকের আড্ডা বসবে, চলো তোমায় বাসায় পৌঁছে দেই। ফারহান হাত ধরতে গেলেই পিহু ঝাড়ি মেরে ফেলে দেয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার যা ইচ্ছে হোক, তাতে আপনার কিছু আসে যায় না। দূরে থাকুন, চলে যান এখান থেকে। এসেছেন কেন? আমার মজা উড়াতে? এই যে কাঁদছি, চোখের পানি দেখে মজা নিতে? মজা নেওয়া হলো, এবার দয়া করে যান। ফারহান নির্বাক দাঁড়িয়ে থাকে, শুধু শুনে যায়। হঠাৎ পেছন থেকে কেউ পিহুর ঘাড়ে হাত রাখে। পিহু চমকে তাকাতেই রুদ্রকে দেখে, আর নিজেকে আটকে রাখতে পারে না। ভাইয়ের বুকে ফুপিয়ে পড়ে কেঁদে ওঠে। রুদ্র বোনকে আঁকড়ে ধরে। কিছুক্ষণ চুপ থেকে ফারহানের চোখে চোখ রেখে বলে, ভালোবাসিস আমার বোনকে? হঠাৎ এমন প্রশ্নে ফারহান অপ্রস্তুত হয়ে পড়ে, কোনো উত্তর দেয় না। রুদ্র আরও গলা বাড়িয়ে আবারও জিজ্ঞেস করে, এবারও উত্তর না পেয়ে গর্জে ওঠে, বল আমার বোনকে ভালোবাসিস কি না? ফারহান একবার পিহুর দিকে তাকিয়ে হালকা ঠুক গিলে বলে, না।
ফারহানের না শুনে রুদ্র আর এক মুহূর্ত দাঁড়ায় না। বোনকে নিয়ে গাড়িতে ওঠে। পিহু কাঁদছে, খুব কাঁদছে। ভাই তাকিয়ে আছে বোনের মুখে। আজ যেন ভাই বোন একই জায়গায় দাঁড়িয়ে ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে। সে আগে থেকেই সন্দেহ করেছে পিহু ফারহানের প্রতি দুর্বল। বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া তোকে অনেক ভালো ছেলে এনে দিবে। পিহু মাথা নিচু করে থাকে, কিছু বলে না। রুদ্র আর দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। পরের দিন দুপুরে 3টা। মেঘ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। এক ভদ্রলোক নিউজ দেখছে। মেঘকে দেখে ডাক দেয়। মেঘ দাঁড়িয়ে আছিস কেন মা? আয় বস। মুচকি হেসে পাশে বসে নিউজে নজর দেয়। কিছুক্ষণ পর হঠাৎ একটি খবর আসে, যা দেখে মেঘ চমকে ওঠে। ভদ্রলোকও হকচকিয়ে বলেন, আরে এই যে রুদ্র চৌধুরী, ওকে কেউ গুলি করেছে মেডিকেলে। মেঘ আর কোনো কিছু না শুনেই বেরিয়ে পড়ে। তার পিছে পিছে রিকো বের হয়। আরে বোন দাঁড়া, কোন মেডিকেলে আছে না জেনে কোথায় যাবি? রিকের কথায় থেমে যায় মেঘ। ছলছলে চোখে অসহায় কণ্ঠে বলে, প্লিজ রিক, খোঁজ নে কোথায় আছে উনি। ঠিক আছে তো, আমি যাব ওনার কাছে। রিক মেঘকে শান্ত করে পিহুকে কল লাগায়। পিহু কিছু বলতেই আর চোখে একবার মেঘের দিকে তাকায়। তারপর তাকে নিয়ে ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়ে। তারা দাঁড়িয়ে আছে ঢাকা মেডিকেলের সামনে। মেঘ চিন্তায় অস্থির হয়ে আছে। নামতেই সে দৌড়ে যায় রিসেপশনের কাছে। এক্সকিউজ মি, রুদ্র চৌধুরী নামের পেশেন্ট কোন কেবিনে আছে? সেখানের একজন মহিলা নাম চেক করে বলে দেয় কোন কেবিনে আছে। মেঘার এক মুহূর্ত দাঁড়ায় না, দোতলার দিকে হাঁটা দেয়। পেছন পেছন রিকো আসছে। মেঘ যত এগুচ্ছে তার হার্টবিট তত বাড়ছে। নির্দিষ্ট কেবিনের সামনে এসে পা স্লো হয়ে যায়। একবার রিকের দিকে তাকায়। রিক মাথা দিয়ে ইশারা করে ঢুকতে বলে। মেঘ বড়সড় একটা ঢুক গিলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই যেন অবাক হয়ে যায়। রুদ্র, সায়ান, শান্তরা বসে আছে। মোবাইলে কিছু একটা করছে। এক একজন বলাবলি করছে। আরে নিমি মার। তুই বল, মুখের সামনে বল মারলি কেন? আরে ভাই আগে আমার রিভাইভ দে, লুট সব যাবে গা। মেঘেদের অবস্থা দেখে বলে ওঠে। কি হচ্ছে? মেঘের কণ্ঠ পেয়ে রুদ্র চমকে তাকায়। দরজার দিকে চোখ যেতেই যেন সে নির্বাক হয়ে যায়। হাতের মোবাইলটা বেড়ে পড়ে যায়। এতদিন পর তার মেঘকে দেখছে সে। তার এখন কি করা উচিত বুঝে উঠতে পারছে না। মেঘ এত সহজেই ধরা দেবে ভাবিনি। এদিকে মেঘ রুদ্রকে দেখে আরও বেশি চমকে ওঠে। নিজের অবস্থা কি করেছে রুদ্র। চুল উস্কো খুস্কো, দাড়ি অনেকদিন কাটেনি মনে হয়, বড় হয়ে গেছে। চোখের নিচে হালকা কালো কালো দাগ। মেঘের বুকের ভেতরে কেমন এক ব্যথা শুরু হয়। তার পরিপাটি রুদ্রের একই হাল হয়েছে। তার এসব ভাবনার মাঝে হঠাৎ কেউ তাকে ঝড়ের গতিতে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এটা যে রুদ্র ছাড়া অন্য কেউ নয়। মেঘ চুপটি করে রুদ্রকে অনুভব করছে। আজ কতদিন পর একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। এই বুকেই তো তার সব শান্তি। এর মধ্যে শান্তরা তাদের প্রাইভেসি দিতে বেরিয়ে যায়। এভাবেই বেশ কয়েক মিনিট পর যায়। রুদ্রের মুখে কোনো কথা নেই, মেঘও বলছে না। হঠাৎ মেঘ নিজের ঘাড় ভেজা অনুভব করে চমকে যায়। রুদ্র তার জন্য কাঁদছে। অবাক হয়ে মাথা তুলে তাকানোর চেষ্টা করে, তবে রুদ্র তার মুখ মেঘের ঘাড়ে গুজে আছে। আমাকে ছাড়া এতদিন থাকলে কি করে বউ? রুদ্রের কণ্ঠে যন্ত্রণা, অভিমান, ভয় সব মিলিয়ে কথাটি মারাত্মকভাবে এসে লাগে মেঘের বুকে। তবু সে চুপ থাকে। তার চোখেও পানি। সেও অভিমান করে আছে। মুহূর্তেই মনে পড়ে রুদ্রের তো গুলি লেগেছে। সাথে সাথে চিন্তিত হয়ে তাকে নিজের থেকে ছাড়াই। এই আপনার কোথায় লেগেছে? বেশি কিছু হয়নি তো? দেখি কোথায়। মেঘকে এভাবে তার জন্য চিন্তিত হতে দেখে রুদ্র নিজেকে সামনে নিয়ে হালকা হাসে। দুই পকেটে হাত গুজে বলে, এই দেখো আমার তো কিছু হয়নি, একদম ফিটফাট। মেঘ ভ্রু কুচকে তাকায়। তাহলে খবরে যে? রুদ্র মুচকি মুচকি হাসছে। তা দেখে মেঘ যা বোঝার বুঝে যায়। রাগে দুঃখে টেনশনে কেঁদে ওঠে। আপনি একটা মিথ্যাবাদী, চিটার, বাটপার, অনেক খারাপ লোক। আবারও আমার মন নিয়ে খেলেছেন। আমাকে টেনশনে রাখতে, আমাকে কষ্ট দিতে আপনার অনেক ভালো লাগে, তাই না? আমি আর কোনোদিনও আপনার সামনে আসবো না, চলে যাব অনেক দূরে। মেঘের কথা শুনে রুদ্রের চোয়াল শক্ত হয়ে যায়। শান্ত কণ্ঠে হুমকি চড়ে, আর একবার যাওয়ার কথা মুখে আনলে ঠ্যাং ভেঙে বাসায় বসিয়ে রাখবো। তোমার সাথে অনেক হিসাব নিকাশ বাকি, অনেক জ্বালিয়েছো, এবার নিজেও চলতে প্রস্তুত হও। মেঘ দ্রুত পিছিয়ে গিয়ে দরজা খুলতে নেয়। দেখে দরজা বাইরের থেকে বন্ধ। একবার রুদ্রের দিকে তাকায় তো একবার দরজা ধাক্কায়। রুদ্র মুচকি হাসছে। এবার আর আমার থেকে পালাতে পারবে না। দরকার হয় খাঁচায় বন্দি করে রাখবো। এই রুদ্রের থেকে দূরে যাওয়ার কোনো পথই আমি রাখবো না। আমি আপনার কাছে থাকতে চাই না।
না, যান না, যাকে বিয়ে করতে চেয়েছিলেন তাকে নিয়ে থাকুন। দরজা ধাক্কাতে ধাক্কাতে হঠাৎ দরজা খুলে যায়। মেঘ আর দিক বিদিক না তাকিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। রুদ্র সাথে সাথে বেরোতে নেয়। শান্তকে দেখে রাগী চোখে তাকায়। দরজা খুললি কেন? শান্ত আমতা আমতা করে বলে, ভেবেছি তুই ধাক্কা দিয়েছিলে। তোকে তো পরে দেখছি। আবার যদি মেঘকে হারাই তোর বংশের বাতি নিভিয়ে দেবো। বলতে বলতে সে মেঘের পিছু নেয়। মেডিকেল থেকে বেরিয়েই মেঘ একটা রিকশায় উঠে পড়ে। তা দেখে রুদ্র দ্রুত নিজেও বাইকে করে রিকশায় পিছু নেয়। রিকশা চলছে, তার পিছু পিছু রুদ্রের বাইকও ধীরে ধীরে চলছে। কিছু দূর যেতেই বাইকের শব্দে মেঘ পিছু তাকায়, দেখে রুদ্রকে বাইক নিয়ে তার পিছে পিছে আসছে। হেলমেট পরায়, মুখ ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। তার তাকানো দেখে রুদ্র একটা চোখ টিপ মারে। তা দেখে সাথে সাথে মেঘ মাথা ঘুরিয়ে নেয়। রিকশার ড্রাইভারকে তাড়া দিয়ে বলে, মামা দ্রুত চলুন। এভাবেই এগোচ্ছে। রুদ্র তার পিছু পিছু যাচ্ছে। একটু পর পর সে তাকিয়ে দেখছে আর রিকশাওয়ালাকে তাড়া দিচ্ছে। বেশ কিছু দূর যেতে বাইকের শব্দ না শুনে চলে গেছে ভেবে মেঘ পিছে তাকায় আবার, তবে সাথে সাথে আটকে ওঠে। রুদ্রের বাইক রাস্তার সাইডে পড়ে আছে আর রুদ্র তার পাশে। তা দেখে দ্রুত রিকশা থামাতে বলে, মামা দ্রুত চালান, মামা রিকশা থামান, রিকশা থামান। রিকশাওয়ালা সাথে সাথে থামায়। মেঘ এক মুহূর্ত দেরি না করেই পাগলের মতো ছুটে যায়। রুদ্র অ্যাক্সিডেন্ট করেছে ভেবে, তবে এই নির্জন রাস্তায় আর তো গাড়ি তেমন নেই, কিসের সাথে বাড়ি লেগে পড়ল। মেঘ সামনে এগিয়ে গিয়ে দেখে রুদ্র অজ্ঞান হয়ে পড়ে আছে, হেলমেট মাথায় এখনও। মেঘ তো ভেবেছে সত্যি কিছু হয়েছে। তার শরীর ঝাঁকিয়ে পাগলের মতো ডাকছে। আশেপাশের মানুষ দেখছে না। রিকশাওয়ালাকে সাহায্যের জন্য ডাকবে ভেবে তাকাতেই দেখে সেও নেই। অবাক হয়ে বলে, রিকশাওয়ালা কোথায় গেল? পাশ থেকে কেউ একজন বলে, সে ভয়ে পালিয়েছে। অ্যাক্সিডেন্ট কেসে ফাঁসবে নাকি? মেঘ রুদ্রের কণ্ঠ শুনে ফট করে পাশে ফিরে তাকায়, দেখে রুদ্র বসে আছে। মেঘের তাকানো দেখে রুদ্র বলে ওঠে, সারপ্রাইজ। মেঘ এবার আর নিজেকে শক্ত রাখতে পারে না। রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে, বাচ্চাদের মতো জোরে জোরে কান্না শুরু করে। কাঁদছে আর রুদ্রের বুকে কিল ঘুষি দিচ্ছে। এসব কোন ধরনের ফাইজলামি? আপনি আসলেই খারাপ একটা লোক, জঘন্য লোক, স্বার্থপর লোক। বারবার আমার আবেগ নিয়ে খেলছেন। মেঘের কথা শুনে রুদ্র হেসে তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। সরি বউ, আই এম রিয়েলি সরি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর কখনো তোমাকে কষ্ট দেব না। তোমার আমার প্রতি রাগ আছে, অভিমান আছে, যত যা আছে সব কিছুর শাস্তি তুমি আমার কাছে থেকেই আমাকে দাও। আমি সব মাথা পেতে নিব, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার। তুমি আমার একমাত্র চাঁদ। তুমি থাকলে আমার জীবন আলোকিত হয়ে ওঠে। এই রুদ্র চৌধুরী ভীষণ অসহায় হয়ে পড়ে তুমি ছাড়া। প্লিজ। রুদ্রের গলা পাকিয়ে আসছে। একটু থেমে মেঘের মুখটা হাতের আজলায় নিয়ে চোখ মুছে দিয়ে অসহায় কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যেমন চাইবে অমনই হব। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই থাকার চেষ্টা করব। ভুল হলে শাসন করো, বকা দিও, তারপরও আমারে ছেড়ে যেও না। আমি অসম্ভব ভালোবাসি তোমাকে। তুমি ছাড়া দ্বিতীয় নারীর অস্তিত্ব নেই আমার জীবনে। বিশ্বাস করো জান। রুদ্রের চোখে পানি চিকচিক করছে। মেঘের চোখ দিয়েও অঝরে পানি পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন, আমি আর পারছি না। আপনাকে ছাড়া আমার বুকের ভেতর কি চলতেছে একটাবার যদি দেখাতে পারতাম। রুদ্র আলতো করে মেঘের কপালে, গালে, নাকে নিজের অধর চোরা ছোঁয়ায়। মেঘও আবেশের চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর রুদ্র উঠে দাঁড়ায়, মেঘকেও টেনে তুলে তার চোখ মুখ মুছে দিয়ে বলে, আর এক ফোঁটাও কষ্ট দেব না তোমাকে বউজান। গাড়ি টেনে তুলে নিচে ওঠে। মেঘকে ইশারা করে উঠতে। মেঘও চুপচাপ উঠে রুদ্রকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বসে। নিজের বুকের উপরে মেঘের দুই হাত রেখে মুখে প্রখর হাসির রেখা ফুটে ওঠে। গাড়ি স্টার্ট দেয়। বাইক চলছে বাড়ির উদ্দেশ্যে। রুদ্র আস্তে করে বলে, ভালোবাসি বউ। মেঘ মিনমিনিয়ে বলে ওঠে, আমিও আপনাকে ভালোবাসি। মেঘের মুখে ভালোবাসি শুনে রুদ্র দুষ্টু হেসে গান ধরল। রুদ্রের গান শুনে মেঘ বুঝে যায় কিসের ইঙ্গিত। তার কাঁধে হালকা থাপ্পড় মেরে বলে, অসভ্য লোক, চুপচাপ গাড়ি চালান। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। বাড়ির বউ এতদিন পর ফিরে এসেছে বাড়িতে। সিদ্দিকা বেগম তো মেয়েকে বুকে নিয়ে সে কি কান্না। আমাকে ছুঁয়ে কসম করে বল, আর কোনো দিনই আমাদেরকে ছেড়ে যাবি না। আমার ছেলেটা কেমন পাগল হয়ে গেছিল তোকে না পেয়ে। আর এমন শাস্তি দিস না মা। মেঘ মাথা নেড়ে বলে, আর কখনো যাব না তো আপনাদের ছেড়ে। আপনারা ছাড়া আমার আর কে আছে এই দুনিয়ায়? মেঘের কথায় সিদ্দিকা বেগম তার কপালে চুমু দিয়ে বলেন, এই তো আমার লক্ষ্মী মা।
বাড়ির সবাই তাকে নিয়ে মেতে আছে, যেন কত বছর পর বাড়ি ফিরেছে সে। তবে পিহু নিয়ে জিজ্ঞেস করলে জানতে পারে ভার্সিটি গেছে, যে এখনও আসেনি। মেঘের জন্য ভালো মন্দ রান্না বসিয়ে দিয়েছেন সিদ্দিকা বেগম। মেঘ সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে আসে। এতক্ষণ সবাই মিলে বলেই যাচ্ছিল রুদ্র কী পাগলামি করেছে তাকে না পেয়ে। শুনে ভীষণ লজ্জা পাচ্ছিল সে। রুদ্র তাকে রেখে কোথায় যেন বেরিয়ে গেছে। রুমে ঢুকতেই মেঘের নাক কুঁচকে আসে। সিগারেটের গন্ধে পুরো ঘর ছড়িয়ে আছে। নিজের সিগারেটের পুরো প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে। রুমের অবস্থা নেই। বারান্দাও একই অবস্থা। ফুস করে শ্বাস ফেলে কোমরে কাপড় বেঁধে শুরু করে কাজ। সব গুছিয়ে ঘরটাকে মানুষ করে চলে যায় গোসলে। গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়ায়। মুখে মুচকি হাসি ফুটে ওঠে। আজ কতদিন পর শান্তি লাগছে। নিজের ঘর, নিজের সংসার, এসব আবার ফিরে পেয়ে। তবে মনে প্রশ্ন থেকেই যায়, সাফা আর রুদ্র এমন নাটক করলো কেন? কাকে ধরতে? রুদ্র কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ণব। রুদ্র তাকে ভয় পেতে দেখে বলে, You know who I am? রুদ্র, প্লিজ, ভুল হয়েছে। You are wrong. অর্ণব মাথা তুলে রুদ্রের দিকে তাকায়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। Your jom. অর্ণব চমকে যায়। রুদ্র অস্বাভাবিকভাবে শান্ত হয়ে জিজ্ঞেস করে, কেন করলি এমন? তোর ধারণা আছে আমি এখন তোকে কি করব? অর্ণব চুপ থাকে। কোনো উত্তর না দেখে রুদ্র চিৎকার করে ওঠে, বল কেন এমন বিশ্বাসঘাতকতা করলি? এতদিন কি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি? বন্ধু হয়ে বন্ধুর পিছেই ছুরি মারলি। ফারহান আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করলি। তারপর এখন আবার মেঘের পিছে পড়ে আছিস। অর্ণব থমথমে মুখে বলে, আমি শুধু মেঘকে। সাথে সাথে এগিয়ে এসে নাক বরাবর এক ঘুষি মারে। নাক দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে অর্ণব। নাকে হাত দিয়ে 2 কদম পিছিয়ে যায়। রুদ্র রেগে বলে, আবারও মিথ্যে বলছিস। এবার অর্ণব চিৎকার করে ওঠে, হ্যাঁ, আমি সব করিয়েছি। তুই সব সময় সব কিছুতে আগে থাকতি। তোর পিছে যেন বাকিরা চাকর। হ্যাঁ, টাকা দিয়ে কিনে রেখেছিলি চাকর আমাদের। সেই স্কুল লাইফ থেকে তুই সব কিছুতে প্রায়োরিটি পেয়েছিস। স্যার ম্যাম থেকে শুরু করে ফ্রেন্ডদের মাঝেও তুই সবসময় আগে। আর তোর কোথায় সবাই ডিসিশন নিত। আমি সমান ভালো রেজাল্ট করেও কারো আগ্রহ পাইনি। সবাই তোকে অলরাউন্ডার বলতো। তোর জন্য আমি কোনোদিন আমার প্রতিভা দেখাতে পারিনি। সবাই দেখেও ইগনোর করতো। তারপর আসি ফারহানের কথায়। রাহুল, ফারহান তোর বেস্ট ফ্রেন্ড মানলাম, কিন্তু ফারহানেরও তো তোর মতো অবস্থা। কই, রাহুল তো সাদাসিধা ছিল। তোদের এত গুণ দেখাতে কে বলতো? পুরো স্কুলে তোরা দুইজনই ক্রাশ বয় ছিলি। তোদের জন্য কেউ পাত্তাই দিত না। কলেজেও সেম অবস্থা, মেনে নিয়েছি। কিন্তু তুই আর ফারহান সব কিছু নিয়ন্ত্রণ করিস কেন? এসব মেনে নিতে পারছিলাম না। তোদের এত ফেম, এত মাখো মাখো বন্ধুত্ব আমার তো সহ্য হচ্ছিল না। তাই তোদের মধ্যে ঝামেলা লাগিয়েছি। ভেবেছিলাম একটু নষ্ট হবে, পরে দেখি শত্রুতে পরিণত হয়েছিস। রুদ্র রাগে থরথর করে কাঁপছে। উঠে এসে অর্ণবের কলার চেপে ধরে, তার মানে এসব তুচ্ছ কারণে তুই আমার আর ফারহানের মাঝে এসেছিলি? আমি কোনো কারণ ছাড়াই ফারহানকে তোর কথায় যা নয় তা বলেছিলাম সেদিন। সে এতবার বুঝাতে চেয়েছিল, আমি শুনিনি। শুধু তোর কথায় ভরসা করেছিলাম। আর তুই বলেছিস তুই আমার কাছে ইম্পর্টেন্ট ছিলি না। আরে বোকা, তুইও আমাদের সবার কাছে সমান ইম্পর্টেন্ট ছিলি। আমি আর ফারহান যাই মত নিতাম তোদের কথা শুনেই নিতাম। নিজের ওপর ঘৃণা আসছে। তোর মতো বিশ্বাসঘাতককে বন্ধু নয় ভাই ভেবে মেনে নিয়েছিলাম। অর্ণব নিশ্চুপ। রুদ্র আবার বলে, মনে আছে একবার তুই মেডিকেলে ভর্তি ছিলি? আমরা সবাই তোর চিন্তায় নিজেদের কাজ ফেলে তোর সাথে ছিলাম। তোর প্রতিটা জন্মদিনে আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি। যে কোনো সেলিব্রেশন, ট্রিপ সবকিছু মিলেমিশেই করেছি। কখনো তোকে বাদ দিয়েছি কিছুতে? বন্ধুত্বের মাঝে স্বার্থ থাকে না, কিন্তু তুই স্বার্থ খুঁজেছিস বলেই তোর কাছে সব তুচ্ছ মনে হয়েছে। বলেই রুদ্র তাকে ধাক্কা মেরে ছেড়ে দেয়। অর্ণব তাচ্ছিল্য করে বলে, আচ্ছা, এটা না হয় আমার ভুল ছিল। আমি গিল্টি ফিল করেছি এই নিয়ে। কিন্তু তারপর কি করলি? আমার ভালোবাসা কেড়ে নিলি। সব মেনে নেব আমি? রুদ্র অবাক চোখে তাকায়। মাথায় ঢুকছে না কার ভালোবাসা কেড়ে নিয়েছে সে। কি সব বলছিস? মাথা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।
জীবনের প্রথম অনুকেই ভালোবেসেছিলাম। ফার্স্ট ইয়ার থেকেই পছন্দ করি। সাহস হয়নি বলার, কিন্তু ও তোকে ভালোবাসতো, তোকে চাইতো। অর্ণবের গলা ভেঙে আসে, চোখে পানি চিকচিক করছে। নিজেকে সামলে বলে, তুই আমার ভালোবাসা কেড়ে নিয়ে সুখে থাকবি ভাবলি? তাই আমি তোর লাইফ থেকে তুই যাকে ভালোবাসিস তাকেও সরাতে চেয়েছি। হ্যাঁ, আমি সব করেছি। আমি তোর মেঘকে মেরে ফেলবো। তোর থেকে যখন তোর ভালোবাসা দূরে যাবে তখন বুঝবি আমার কষ্ট। আমি একা কষ্ট পাবো কেন? তোকেও পেতে হবে। রাগে কপালের রগ ফুলে ওঠে। রুদ্র আর এক সেকেন্ডও দাঁড়ায় না, ঝাঁপিয়ে পড়ে অর্ণবকে উড়াধুরা মারতে থাকে। দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে অর্ণব মাটিতে লুটিয়ে পড়ে। রুদ্র আরও মারতে যেয়েও থেমে যায়। এর মধ্যে পুলিশ এসেছে। রুদ্রই কল করেছিল, কারণ তার হাতে থাকলে বড়সড় কিছু হয়ে যেতে পারে। রুদ্র অর্ণবের কলার ধরে বলে,